একটি এনসিপির নেতা যদি নিজ গুণে একটা ইউনিয়নের কমিশনার হতে পারে, আমি আমার টক শো কেন, আমার সাংবাদিকতাই ছেড়ে দেবো। নেতাদের একটা অলরেডি তারা নিজের জগতে কথা বলি না, এটাই। সাহেব, গোপালগঞ্জে যাচ্ছেন না কেন? গোপালগঞ্জ যাওয়ার আপনাদের একটা প্ল্যান ছিল, সেটা আপনারা ক্যান্সেল করেছেন। যাওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা আপনাদের পদযাত্রা? ভয় যাচ্ছে না, যে আজিজ ভাইরা সব ওইখানে যেভাবে জায়গা গেড়ে বসে আছে, তো গেলে তো আমাদেরকে একদম বিএনপির ছাত্র এমনিতেই আমরা বিভিন্ন জায়গায় হামলার শিকার হচ্ছে, তার উপর এখন ভাইদের এলাকায় গেলে তো ভাইরা তো ছাড় দিবে না, কারণ তারা তো এখন আরো বেশি সংঘবদ্ধ হয়ে আছে। টকশোতে এসে এখন যেভাবে হুঙ্কার দিচ্ছে আওয়ামী লীগকে নিয়ে, দেখেন আমি কিন্তু খুব স্পেসিফিক্যালি একটা কথা বলছি, আমি জানি না উনি আমার বয়সে বড়, এগুলা উনি বুঝতে পারছেন, বড় তো অবশ্যই, হ্যাঁ না মানে এটা বুঝারও তো একটা ব্যাপার আছে, আপনিও বুঝতে পারছেন, কিন্তু বলছেন যে আমি কিন্তু রিকনসিলিয়েশনের কথা, আমার কাছে মনে হচ্ছে আপনি অনুশোচনার জায়গাটা এমফাসাইজ করার চেষ্টা করছেন। রাইট, দেখেন মানে আমারও এরকম সারা জীবন কারোর প্রতি রাগ ক্ষোভ থাকবে, কিন্তু একটা মানুষ তার ভুল এখনো বুঝতে পারেনি, মানে আপনি আমাকে সিঙ্গেল কোনো নেতাকে দেখান যে সে এটা অনুশোচনা করছে যে না, জুলাই গণঅভ্যুত্থানে আমাদের যে ভূমিকাটা এটা আমরা ঠিক করি নাই, একটা বলেন। মানে আমি এই প্রেক্ষাপটের জায়গায় এই পয়েন্টটা আমি বারবার মেক করার চেষ্টা করছি যে তাদের কোনো জায়গার, মানে আমি কিন্তু বলছি না আইন আমাদের নিজের হাতে তুলে নিয়ে আওয়ামী লীগকে মেরে ফেলতে হবে, খুন করতে হবে, আমরা কিন্তু বারবার বলছি যে আমরা মানে আইনের প্রতি শ্রদ্ধাশীল, বিচার বিভাগের প্রতি শ্রদ্ধাশীল, আমরা চাই যে প্রকৃত অর্থে যারা যারা দোষী তারা যেন বিচারের আওতায় আনে, মানে তাদেরকে যেন সেভাবে ইয়ে করা হয়, প্রসেস করা হয়। কিন্তু আমরা দেখছি যে কোনো পর্যায়ের কোনো নেতা এবং এই কালচারাল ফ্যাসিস্ট থেকে শুরু করে যারা বিভিন্ন মাধ্যমে এখনও আওয়ামী লীগের বয়ান উৎপাদন করে যাচ্ছে, তাদেরকে তো আসলে মানে কোনো রকম তাদের মধ্যে রিকনসিলিয়েশন বা অনুশোচনের জায়গাটা নেই। তো এটা একটা খুবই বড় একটা পয়েন্ট, এটা ওনাদের বোধগম্য না হয়তো। কারণ দেখেন আওয়ামী লীগ 17 বছর ধরে মানে অনেক সফট পাওয়ার তৈরি করেছে, অনেক প্রতিষ্ঠান তৈরি করেছে, এবং মানে তাদের সেই জায়গাটা থেকে ধরেন যে তারা কালচারাল এরেনাতে অনেক লোককে তৈরি করছে, বিভিন্নভাবে তাদেরকে দলে নিছে, লোভ দেখায়, প্রতিষ্ঠান বানাইছে, এগুলো করে করে কি হয়েছে, আবার কিছু গ্রুপও রাখছে। মানে আওয়ামী লীগের সময় আপনি দেখবেন আপনার টকশোতে বসেই এই ভাইদের মধ্যে কিছু মানুষ হয়তো কবিতা শোনাচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে, অথবা কিছু কুসুম কুসুম দু একটা গল্প শোনাচ্ছে। তো এগুলা করে সমাজে 17 বছর ধরে আপনার একটা বিরোধী মতকে তো দেখাতে হবে। আপনার বাইরের কান্ট্রি বা যারা এই গণমাধ্যম নিয়ে কাজ করে তাদেরকে তো বোঝাতে হবে যে গণমাধ্যমের স্বাধীনতা আছে, এখানে সরকারি দল বসলে পাশে আর একজন বিরোধী মতের লোক বসলেও তাকে দমন পীড়ন করা হচ্ছে না। তারা 17 বছর ধরে কন্টিনিউ তারা হচ্ছে যে টকশো করে যাচ্ছে, বিভিন্ন সোসাইটিতে কথা বলে যাচ্ছে, সিভিল সোসাইটির বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছে, কিন্তু এক পাশে আরেক মানে মানে এটা দিয়ে কি ঢাকা হচ্ছে, এটা দিয়ে ইলিয়াস আলীর মতো গুমগুলাকে ঢেকে ফেলা হচ্ছে, এগুলা করে সমাজে যেসব গুম খুনগুলা হচ্ছিল, যেগুলো তুলে নিয়ে যাওয়া হচ্ছিল, এগুলাকে ঢেকে ফেলা হতো। যে ভাইদের মতো কিছু মানুষকে সামনে ঢাল রেখে যেই এই মানুষগুলো তো সুন্দর কবিতা বলতেছে আওয়ামী লীগের বিরুদ্ধে, কিন্তু পিছন দিয়ে আপনারা আবার দেখবেন যে বিরোধী মতকে একদম খুন করে ফেলছে। তো এই স্ট্র্যাটেজিক্যাল জায়গাটা তারা মানে এটা তো অনেক দিনের ইনভেস্টমেন্ট, মানে আমি কিন্তু শুধু ওনাকে মেনশন করে বলছি তা না, মানে আমি আওয়ামী লীগের প্রাসঙ্গিক যে ইকোসিস্টেমটা সেটার কথা বলছি। তারা এখনও সেটা সাস্টেন করার জায়গাটা দেখেন। তারা আবার নতুন করে আমরা দেখছি যে কিছু কিছু মানে আর্টিস্ট তারা এটা বলছে যে না এটা আমাকে এরকম করে বুলি করা হচ্ছে বা আমাকে এরকম এটা করা হচ্ছে। আবার মানে বিভিন্ন জায়গায় মানে খেলোয়াড়, তারপরে গায়িকা, নায়িকা, বিভিন্ন জায়গা থেকে সেক্টর থেকে দু একজন করে কথা বলে, আবার এই ইকোসিস্টেমে আবার তারা তাদেরকে সাপোর্ট দিচ্ছে না এটা তো আসলে ঠিক হচ্ছে না। তো এইটা হচ্ছে মেইন পয়েন্ট। আমার কথা হচ্ছে যে অবশ্যই সমাজে আস্তে আস্তে সবার একটা জায়গা নিশ্চিত করাটা আমিও বিশ্বাস করি, কিন্তু এরকম ঘৃণ অপরাধ করার পরও যেই রাজনৈতিক দলের মধ্যে কোনো শ্রেণীতে কোনো জায়গায় এখন পর্যন্ত অনুশোচনা নেই, তাদের বাংলাদেশে কোনো রকম রাজনীতি করার অধিকার নেই, বাংলাদেশে আসলে সে অবস্থান করার সুযোগ নেই। তাদেরকে একটাই তাদের অবস্থান, সেটা হচ্ছে যে জেল, ফাঁসি, এর বাইরে তাদের কোনো সুযোগ নেই। আজিজ ভাই প্রশ্ন করবো নাকি? না এই নিয়ে এটা নিয়ে বিরাট প্রশ্ন, আমরা অন্য প্রসঙ্গে না যাই। সেটা হচ্ছে যে কালচারাল ফ্যাসিজমের নতুন একটা নমুনা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে দেখেছি। কিছুই জানে না, ইতিহাস জানে না, ভূগোল জানে না, কোনো কিছু জানে না, জাজমেন্ট করে বসে আছে। অমুক তমুক তখন বিরোধিতা করলো নাকি সেটাও সরকার করিয়েছে, অর্থাৎ তখন সরকার করিয়েছে, এখন বিরোধিতা করলে সেটা সরকার করাচ্ছে না। মামার বাড়ির আবদার তাকেই বলে। এবং আমরা যে কথাটি বলতে চাই যে রাজনৈতিক যে অপরাধ, রাজনৈতিক খুন কোন আমলে হয়নি। আজকের তরুণ বন্ধুরা যে 24-এর গণঅভ্যুত্থানের এই নিহতদের নিয়ে শুধু কথা বলছেন, অবশ্যই সে তার বিচার করতে হবে। এটা নিয়ে কোনো আমরা বিচারটা চাই যে কেউ সেটা চাইবে। সাথে সাথে 21শে আগস্ট
15ই আগস্ট 1975 আপনার 13 জন ব্লগার যে মারা হয়েছিল মুক্ত চিন্তার কারণে, হুমায়ুন আজাদ যে কুপিয়ে কুপিয়ে মারা হয়েছিল, কোনটা নিয়ে এই এনসিপির তরুণ বন্ধুরা কথা বলে? ওগুলা খুন নয় নাকি ওরা মানুষ না? শুধুমাত্র 24-এ যারা মারা গেছে তারা মানুষ, কারণ তারা মুক্ত চিন্তার কথা বলেছে, তারা বাংলাদেশের স্বাধীনতার কথা বলেছে, তারা তাদের যে মূল সংগঠন জামাতে ইসলামীকে বিরোধিতা করেছে। এইটাই আসল মূল রাগ। এতক্ষণ ভদ্রতা করে অনেক কথা বলিনি, কারণ জাজমেন্টাল কথা বলাতে আমার অনাগ্রহ আছে। যেহেতু এত জাজমেন্টাল কথা শুনলাম, সেহেতু বলতে হয় যে ক্ষমতার আপেল থেকে যেই দলটির জন্ম, ক্ষমতার বৃক্ষে ওঠা ছাড়া আর তারা করবে কি? একটি এনসিপির নেতা যদি নিজ গুণে একটা ইউনিয়নের কমিশনার হতে পারে, আমি আমার টক শো কেন, আমার সাংবাদিকতাই ছেড়ে দেবো। এই হচ্ছে একটা এনসিপির একটা নেতাদের একটা কাজ। অলরেডি তারা নিজের জগতে কথা বলি না, এটাই ভদ্রতা। এবং আপনি আমাদের আরেক ভাই এক আলোচনায় বলেছে, আমি তার সাথে একমত, যে আওয়ামী লীগের পুরো উপজেলায় যেই কর্মী, পুরো দেশে তো এনসিপির সেই কর্মী নাই। কাজে এই সমস্ত তুলনা দিয়ে তো লাভ নাই। এবং আওয়ামী লীগ অনুশোচনা করলো কি করলো না, ভাই আমি তো আওয়ামী লীগের লোক না, আমি কেন সেটা বলবো? এবং বাংলাদেশের কোন রাজনৈতিক দল এই পর্যন্ত তার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছে? এরশাদ ক্ষমা চেয়েছে? তো সে যে ট্রাক তুলে দিয়েছিল ছাত্রদের মুখে, তাদের তো তখন জন্মই হয় নাই। 90-এর আন্দোলনে আপনি ছিলেন না রাস্তায়? আপনি দেখেন নাই কি হয়েছে? 69-এর এটা গণ অভ্যুত্থান যদি অস্বীকার করেন, বাংলাদেশের জন্মই তো অস্বীকার করা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কোন রাজনৈতিক দল কোন সময়ে আপনার ক্ষমা চেয়েছে? 72 আর 75-এর রূপকথা শোনানো হয় আমাদেরকে, এই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর কথা শোনানো হয়। আপনার আন্তর্জাতিক মিডিয়া ছিল না? বারবার যে সমস্ত কথাবার্তা শোনানো হয়, সেটা হচ্ছে একটা রাজনৈতিক শক্তিকে অনুপস্থিত করে দেওয়া। ক্ষমতার যেই আপেল গাছের মধ্য থেকে আপনাদের জন্ম, সেখান থেকে না বের হলে আপনাদের পরিণতি আজকে এরকমই হবে, যদিও আমরা সেটা চাই না। হবিগঞ্জে যা হয়েছে, আমি প্রথমে যা বলেছি এখনো তা বলছি, এটা সরকারের ব্যর্থতা। কিন্তু সাথে সাথে আমাদের খুব অবাক লাগে, হতাশা লাগে, যখন ছাত্রদের এই ভিডিও এবং ছবির নিচে এত হাহা রিয়েক্ট দেখি। কেন তাদের আজকে এই অবস্থা? কেন কোনো সোশ্যাল মিডিয়াতে একটা মানুষ তাদের পক্ষে একটা আহ্বান জানায় না? সরকার এটা ভুল করছে। আপনি আমাকে দেখাতে পারবেন এনসিপির কিছু কর্মী ছাড়া জামাত ইসলামী সহ কেউ কেন তাদের পক্ষে নাই? কারণ ওই সেই তাদের নেতার অশালীন শব্দ, সেই শব্দের যে নেতা, সেই নেতাকে আপনি জাতীয় কবির কবরে শায়িত করেছেন। তার কি যোগ্যতা নজরুলের সমান আপনাকে দিয়ে দিতে হবে? আপনারা জোর করে কালচারাল ফ্যাসিজম তৈরি করতে চান, আপনারা জোর করে ইতিহাস তৈরি করতে চান। আপনারা চলে যান 40-এ 47-এ, বানর কলা খেয়েছে না কলা বানর খেয়েছে সেইখানে। আপনারা এই 71টাকে আপনারা বলতেছেন কারোর বাপের সম্পত্তি না, জুলাইও কারোর বাপের সম্পত্তি না। আপনার যেই প্রশ্নটা ছিল যে জুলাইয়ের চেতনা এবং মুক্তিযুদ্ধের চেতনা কেউ করতে পারবে না, চেতনা ভালো জিনিস। জুলাইয়ের চেতনা অবশ্যই মানুষ করতে পারবে, কেন করতে পারবে না? গণতন্ত্র এবং জবাবদিহিতার আকাঙ্ক্ষা হলো জুলাইয়ের চেতনা। মুক্তিযুদ্ধের চেতনা মানে ধর্ম নিরপেক্ষতা, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, এই সমস্ত কিছুর চেতনার ব্যবসা সবাই করতে পারবে। 24-এর গণ অভ্যুত্থানের চেতনা আমিও করব, কেন নয়? আমি সকলের জন্য গণতান্ত্রিক অধিকার চাই, তার কথা, আমি তার কথার সাথে একমত না, কিন্তু আমি সাহিব যাতে কথা বলতে পারে সেটা আমি চাই।